আসসালামু আলাইকুম দর্শক হয়তো এর মধ্যে আপনারা জেনে গেছেন যে বাংলাদেশের ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে মমতা ব্যানার্জি একটি টুইট করেছেন। সেই টুইটে তিনি বলেছেন যে বাংলাদেশে ছাত্রদের রক্ত ঝরছে, অর্থাৎ বাংলাদেশের এই ছাত্রদের আন্দোলনকে তিনি পক্ষান্তরে অনেকটা সমর্থনে করেছেন। তো এই বিষয় নিয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আপত্তি জানানো হয়েছে এবং এই আপত্তিটি জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারকে, অর্থাৎ নরেন্দ্র মোদী সরকারকে। তো দর্শক, তো এটার যদি আমরা কারণ বিশ্লেষণ করতে যাই, সেক্ষেত্রে আমাদের দেখতে হবে যে শেখ হাসিনার সঙ্গে পূর্বে মমতা ব্যানার্জির সম্পর্কটা কেমন ছিল এবং বর্তমানে বিগত কিছুদিন থেকে তার সঙ্গে মমতা ব্যানার্জির সঙ্গে শেখ হাসিনার সম্পর্কটা আসলে কী রকম। যদিও শেখ হাসিনার পক্ষ থেকে বলা হয় যে মমতা ব্যানার্জির সঙ্গে তার সম্পর্ক খুবই উষ্ণ, খুবই ঘনিষ্ঠ। হ্যাঁ, বিষয়টা এটা একসময় ঠিক ছিল। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ দুটি পার্শ্ববর্তী এলাকা, যেখানে দুজন নারী প্রশাসনের সর্বোচ্চ পদে বসে আছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা ব্যানার্জি। তো দুজন মহিলা মানুষ যদি দুটি পাশাপাশি প্রশাসনের সর্বোচ্চ পদে বসে থাকেন, তাহলে তাদের মধ্যে একটি উষ্ণ, স্বাভাবিক এবং হৃদয়ের সম্পর্ক হওয়াটা কিন্তু খুবই স্বাভাবিক। এই সম্পর্কটা শেখ হাসিনার সঙ্গে মমতা ব্যানার্জির ছিল, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এবার খোঁজার চেষ্টা করি মমতা ব্যানার্জি আন্দোলনকারী ছাত্রদের পক্ষেও অবস্থান নিয়ে পক্ষান্তরে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধ আচরণ তিনি কেন করলেন। তো দর্শক, এটা বিশ্লেষণ করতে গেলে আমাদের দেখতে হবে যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং ভারতের রাজনৈতিক পরিস্থিতিটা কিছুদিন থেকে কীরকম। ভারতের অনেক রাজনীতিবিদ মনে করেন যে নরেন্দ্র মোদী ভারতে একটি একদলীয় গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা তৈরি করতে চায়। আপনারা যদি দেখেন যে ভারতে নরেন্দ্র মোদী যে নির্বাচনী সভায় যে ধরনের বক্তৃতা দিয়েছিলেন, এই বক্তৃতার থেকে এটা স্পষ্ট এবং খুব সহজেই অনুমান করা যায় যে ভারতকে আসলে তিনি কোন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। তার বক্তৃতা যদি আপনারা শোনেন, তাহলে বারবার আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন যে তিনি যখন গ্যারান্টি কোনো কিছুর দিচ্ছেন, তখন তিনি বলছেন যে ইয়ে হ্যাঁ মোদি কা গ্যারান্টি, আপকি বার মোদি সরকার, আপকি বার 400 পার। তার বক্তব্য হচ্ছে যে দেশে এক ধরনের আইন থাকবে, নির্বাচনী ব্যবস্থাটা একরকম থাকবে, দেশে একই ভাষা থাকবে, সব কিছুই হচ্ছে একদলীয় একটি রাষ্ট্র প্রতিষ্ঠার যে চেষ্টা, তার বক্তব্য থেকে কিন্তু হাড়ে হাড়ে টের পাওয়া যায়। তো দর্শক, আপনারা জানেন ভারতে বর্তমান যে বিজেপি সরকার ক্ষমতায় আছে, এই সরকার কিন্তু একটি জোট সরকার। এই জোট সরকার যে এখনই আছে তা কিন্তু না, এর আগে যে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী ছিলেন তখনও কিন্তু জোট সরকার ছিল। আপনারা হয়তো জানেনই না যে জোট সরকারটা নিয়ে নরেন্দ্র মোদী বিগত দিনে ক্ষমতায় ছিল এবং এখন আছে, সেটা হচ্ছে এনডিএ। তার বক্তৃতায় কোনো দিনই আপনার এনডিএর নাম কিন্তু শোনেননি, আমি এটা হলফ করে বলতে পারি। এমনকি তিনি তার দলের কথাও তিনি বলেন না। তিনি তার জোটের কথা যদি না বলেন, সেক্ষেত্রে তো তার রাজনৈতিক দলের কথাটাও তিনি তার বক্তৃতায় বলতে পারতেন, কিন্তু না, বিজেপির কথাও কিন্তু তিনি নির্বাচনী সভায় সেভাবে কিন্তু বলেননি। তিনি বক্তৃতায় তো বলতে পারেন যে এবারও বিজেপি সরকার ক্ষমতায় আসবে, এসব করে কিন্তু তিনি বলতে পারেন, কিন্তু না। আর এই একদলীয় শাসন ব্যবস্থা এবং স্বৈরতান্ত্রিক তার যে চিন্তা ভাবনা, এটার বিরুদ্ধে বিজেপির অভ্যন্তরীণ রাজনীতিতে তাদের নেতাকর্মীদেরও মধ্যে অনেকেই কিন্তু বিরক্ত। তো যাই হোক, ভারতের অনেক রাজনীতিবিদ যারা বিজেপির বিরোধী রাজনীতি করেন, তারা মনে করেন যে শেখ হাসিনাকে দিয়ে নরেন্দ্র মোদী কিভাবে দেশে একটি একদলীয় শাসন ব্যবস্থা এবং স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা সৃষ্টি করা যায়, তার পরীক্ষা নিরীক্ষাটা তিনি বাংলাদেশের মধ্য দিয়ে শুরু করেছেন। নরেন্দ্র মোদী এবং তার সরকার শেখ হাসিনাকে বাংলাদেশে ক্ষমতায় রাখার ক্ষেত্রে যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, এটা শুধু বাংলাদেশের যারা বিরোধী দল তারাই বলেন তা কিন্তু না, ভারতেরও অনেক রাজনীতিবিদ আছেন যারা এই বিষয়টার সঙ্গে কিন্তু সহমত পোষণ করেন। বিশেষ করে মমতা ব্যানার্জি, তারপরে
আম আদমি পার্টির কেজরিওয়াল এবং আরও অনেক রাজনীতিবিদ আছেন যারা মনে করেন যে পরীক্ষাগার হিসেবে বাংলাদেশকে নরেন্দ্র মোদী ব্যবহার করছে। অর্থাৎ বাংলাদেশে যদি স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা তৈরি হয় এবং ভুয়ো নির্বাচনের মাধ্যমে কিভাবে ক্ষমতায় আসা যায় এবং তারপরে জনগণের প্রতিক্রিয়াটা কি হয় এবং সেখানে পুলিশ এবং সেনাবাহিনী এবং বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে সে আন্দোলনকে কিভাবে দমন করা যায়, এটা মূলত তিনি বাংলাদেশের মাধ্যমেই আগামী দিনে হয়তো ভারতে আমদানি করতে পারেন। তো এই ধরনের আশঙ্কা কিন্তু ভারতের অনেক রাজনীতিবিদে কিন্তু করে থাকেন এবং এর মধ্যে হচ্ছে মমতা ব্যানার্জি একজন। আজকে এই যে বাংলাদেশের যে শাসন ক্ষমতা, বাংলাদেশে দীর্ঘদিন থেকে শেখ হাসিনা ক্ষমতায় আসেন, তিনি কিভাবে ক্ষমতায় আসেন এটা পাশের একটি রাজ্য হিসেবে মমতা ব্যানার্জির কিন্তু অজানা না। আজকে মমতা ব্যানার্জিকে কঠিন পরীক্ষা দিয়ে কিন্তু ক্ষমতায় আসতে হয়। আপনারা জানেন ভারতের যে নির্বাচন কমিশন অত্যন্ত নিরপেক্ষ কিন্তু, এবং নির্বাচনের সময় কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে অর্থাৎ সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতিতে কিন্তু নির্বাচন হয়। ফলে এখানে জোর করে নির্বাচন করার কোনো সুযোগ কিন্তু নেই। এখানে মমতা ব্যানার্জি নিরপেক্ষ একটি নির্বাচন কমিশনের অধীনে যে নির্বাচন হয় সেই নির্বাচনের মাধ্যমে নির্বাচিত মুখ্যমন্ত্রী। অথচ বাংলাদেশে শেখ হাসিনা তার পালিত নির্বাচন কমিশনের মাধ্যমে দামি নির্বাচন করে, কখনো দিনের ভোট রাতে করে, কখনো আবার ভোট না করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 153টি আসন পান, মানে অর্ধেকেরও বেশি। এটা কিন্তু ভারতবর্ষে সম্ভব না। শেখ হাসিনার শাসন ব্যবস্থার উপর কিছুটা হলেও মমতা ব্যানার্জি কিন্তু বিরক্ত। আজকে যেভাবে ছাত্রদের উপর নির্মমভাবে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী গুলি চালিয়ে তাদেরকে হত্যা করেছে, এই বিষয়টা কিন্তু যে বাংলাদেশের মধ্যেই ছিল তা কিন্তু না, পার্শ্ববর্তী দেশ তো বটেই, বিশ্বের বহু দেশ এই বিষয়গুলোর কিন্তু নিন্দা জানিয়েছে। তো দর্শক, এই ব্যাপারে বাংলাদেশের বিদেশমন্ত্রী হাসান মাহমুদ তিনি আবার এটার জন্য আপত্তি জানিয়েছেন নরেন্দ্র মোদীর কাছে। তো দর্শক, এই আলোচনার থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে মমতা ব্যানার্জি কেন ওই টুইটটি করেছিলেন আর হাসান মাহমুদ কেন মমতা ব্যানার্জির বিরুদ্ধে অভিযোগ করলেন। তো দর্শক, এই বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে লিখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।